অরূপ দত্ত গোয়েন্দা দপ্তরে কাজ করে। নতুন ঢুকেছে মিস্টার প্রধান, চিফ ডিটেকটিভ ইন্সপেক্টর। অল্প দিনের মধ্যে কাজকর্মে উৎসাহ এবং আগ্রহ দেখিয়ে মিস্টার প্রধানের কাছ থেকে ইতিমধ্যে যথেষ্ট স্নেহ আদায় করে নিয়েছে অরূপ। সম্প্রতি যে তদন্তের কাজটিতে মিস্টার প্রধান হাত দিয়েছেন তাতে সঙ্গী সহকারী করলেন অরূপ দত্তকে। রহস্য তদন্ত কাজে অরূপের এটাই হাতে খড়ি। ঘটনাটির কথা একসময় আগাগোড়া জানা হয়ে গেল অরূপের। সমস্ত কথা শোনার পর তার মনে হলো ইন্সপেক্টর প্রধান এই কেস নিয়ে যেন একটু ধাঁধায় পড়েছেন। আশ্চর্য, কেসটা তো অরূপের কাছে খুব জটিল মনে হচ্ছে না। বাংলো প্যাটার্নের ছোটখাটো একটা পুরনো বাড়ি, চারপাশে উন্মুক্ত জমি, প্রাচীর ঘেরা। আগে কেয়ারি করা ফুলের বাগান ছিল, বর্তমানে জংলা রূপ নিয়েছে। মাত্র বছরখানেক আগে স্বামীকে হারিয়েছেন মিসেস ভৌমিক। একাই থাকতেন ওই বাড়িতে। সঙ্গী হিসাবে থাকতো একটি কাজের মেয়ে, নাম সীমা। ভৌমিক দম্পতি ছিলেন নিঃসন্তান। একসময় ব্যবসা করে প্রভূত টাকা উপার্জন করেছিলেন মিস্টার ভৌমিক। কোনো রকম বিলাসিতা পছন্দ করতেন না, বাড়াবাড়ি করার প্রয়োজনও ছিল না। ভগ্ন স্বাস্থ্যের কারণে বন্ধ করে দিয়েছিলেন নিজের ব্যবসাপত্র। বিভিন্ন জনকল্যাণমূলক কাজে মিস্টার ভৌমিকের যথেষ্ট অবদান রয়েছে। রাতে বাড়িতে চোর ঢুকেছিল, মিসেস ভৌমিক নিশ্চয়ই বাধা দিতে চেষ্টা করেন। চোর তাকে খুন করে গহনাপত্র টাকা করে নিয়ে উধাও হয়ে যায়। অরূপ মনে করে এই ঘটনার এটাই তো সরল ব্যাখ্যা। ঘরের মেঝের ওপরে খড়ির সাদা দাগ, মিসেস ভৌমিকের মৃতদেহ পড়েছিল ওই জায়গায়। পুলিশ দাগ দিয়ে রেখেছে। অনেকক্ষণ আগে তুলে নিয়ে যাওয়া হয়েছে ডেড বডি। মিস্টার প্রধানকে অরূপ জিজ্ঞেস করে, এখন প্রবলেমটা কি স্যার? অরূপের চোখের দৃষ্টি ঘুরে বেড়াতে থাকে ইতস্তত। ঘরের মেঝেতে কার্পেট পাতা, টেবিলের ড্রয়ার খোলা, স্টিলের আলমারি খুলে ভেতরের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা হয়েছে। সমস্ত কিছু এলোমেলো। মেঝের ওপর ছড়িয়ে পড়ে রয়েছে কিছু জামা কাপড়। অরূপ ফের বলে, সামনের দিকে জানালা ভাঙা, বাড়ির পেছনের দিকে দরজাও খোলা। চোর ঘরে ঢোকার সময় ভদ্রমহিলার কানে একটাও আওয়াজ ধরা পড়েছিল নিশ্চয়ই। তাই বেডরুম থেকে বেরিয়ে দেখতে এসেছিলেন ব্যাপার কি। এইভাবে উনি চোরের মুখোমুখি পড়ে যান। চোর ভয় পেয়ে ভদ্রমহিলার গলা চেপে ধরে, তারপর নির্বিঘ্নে নিজের কাজ ছেড়ে চম্পট দেয়। ঘটনাটা স্যার এইরকমই মনে হয় আমার। মিস্টার প্রধান মুচকি এসে বলেন, শুধু মনে করলেই তো কাজ শেষ হয়ে গেল না, প্রমাণ সমেত দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে হবে। ইয়ং ম্যান, অল্প দিন হলো এই লাইনে ঢুকেছ, এসো জানলাটা আর একবার দেখো। তিনি জানলার কাছে উবু হয়ে বসেন, কার্পেটের দিকে আঙুল তুলে বলেন, জানালার সবচেয়ে কাছে পড়ে থাকা ভাঙা কাঁচের টুকরোগুলোকে লক্ষ্য করো আগে, তারপর গভীরভাবে চিন্তা করে বলো, এসব দেখে কি মনে হয় তোমার? অরূপ বলল, দেখে তো মনে হয় জানালার কাঁচ আসলে ভেতর দিক থেকে ভাঙা হয়েছে, তাই না স্যার? এক্স্যাক্টলি। কিন্তু এর আগে বাড়ির বাইরে দেখে আসা ফ্লাওয়ার বেডের ওপর পায়ের চিহ্নগুলো, আমার ধারণা ওগুলো ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা। আমি একটু স্বনিগ্ধমনা মানুষ অরূপ। ইন্সপেক্টর প্রধান অরূপকে মিসেস ভৌমিকের বেডরুমে নিয়ে গেলেন। দেখালেন বিছানার চাদরটা নিভাঁজ পরিচ্ছন্নভাবে পাতা রয়েছে, কোনো দিকে সেটা এলোমেলো হয়ে গুটিয়ে নেই। বালিশেই বা মাথা রাখার লক্ষণ কই? অরূপ, যদি তুমি মিসেস ভৌমিকের মতো বৃদ্ধ মহিলা হতে
বাস করতে একা একা আর সন্দেহ করতে গভীর রাতে বাড়ির মধ্যে কেউ ঢুকেছে, তাহলে তোমার শোবার ঘরের অবস্থাটা কীরকম থাকতো বলো? না, তুমি ততক্ষণাৎ ধর্মার করে উঠে বসতে, ছুঁড়ে ফেলে দিতে গায়ের কাপড় চোপড়, সম্ভবত চেঁচিয়ে উঠতে গলা চিরে। এই দেখো, বিছানার এক পাশে রয়েছে পুরনো একটা ওয়ার্কিং স্টিক। ওটার সাহায্য নিয়ে মিসেস ভৌমিক চলাফেরা করতেন। লাঠিটাতে হাতও পড়েনি। আমার ধারণা ডোরবেল বেজে আওয়াজ হয়েছিল। মিসেস ভৌমিক তখন কাউকে আশা করেছিলেন। টেবিলের ওপর একখানা খোলা বই, বেডরুমের আলো নেবেনি। চেয়ারে বসে উনি তখনও বই পড়ছিলেন। শুনে অরূপ তর্কর ভঙ্গিতে বলে, আপনি এত কথা কি করে বলছেন স্যার? নিশ্চয়ই অনুমান। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। যেহেতু এখনো পর্যন্ত স্থির সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ পাওয়া যায়নি। মনে মনে একটু কৌতুক অনুভব করে অনুপ। ইন্সপেক্টর প্রধান যেন দ্বিতীয় ফেলুদা হওয়ার চেষ্টা করছেন। নিজের উপরতলার কাছে মনের ভাবটা চেপে রেখে সে শুধায়, তাহলে কি কোনো ব্যক্তিগত ব্যাপার? হ্যাঁ, তেমন একটা সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না বলে শেষবারের মতো চারপাশ দৃষ্টি বুলিয়ে নেন ইন্সপেক্টর। অতঃপর অরূপকে নিয়ে বাড়ির সামনের দরজার দিকে এগোতে থাকেন। এবার আমাদের কিছুটা পেপার ওয়ার্ক করতে হবে অরূপ। খোঁজ খবর নিয়ে লেখালেখির কাজটা তোমার। বাড়ির কাজের মেয়ে সীমার জবানবন্দিটা লিখে রাখো। কেসটা টাইপ করা একটা রিপোর্ট নিয়ে ইন্সপেক্টর প্রধানের ঘরে ঢোকে অরূপ। মিস্টার প্রধান তখন অন্যান্য কেসের কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিলেন। পায়ের শব্দে চোখ তুলে তাকালেন। রিপোর্টটা টেবিলের উপর রেখে অরূপ বলে, স্যার, সীমার কাছ থেকে মিসেস ভৌমিকের একজন নিকট আত্মীয়ের যে খবর পাওয়া গিয়েছিল, আমি তার দেখা পাইনি। তুমি বিলাস ভৌমিকের কথা বলছো তো? উনি থাকেন কোথায়? হাওড়া ময়দানের কাছে, পেশায় উকিল। মিস্টার প্রধান হাতের কাগজপত্র ঘাঁটাঘাঁটি করতে করতে বলেন, আমি এখনই তোমার রিপোর্টটা দেখার প্রয়োজন বোধ করছি না। তুমি মুখে বলো আর কি খবর জোগাড় করতে পেরেছো শুনে রাখি। ইতিমধ্যে ইনভেস্টিগেশনে নেমে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছিলেন অরূপ। মনে মনে খুবই খুশি সে। অরূপ নিজস্ব ভঙ্গিতে বলতে শুরু করে, অ্যাকচুয়ালি বিলাস ভৌমিকের একটা মোটিভ আছে বলে আমার ধারণা। স্যার, মিসেস ভৌমিক একটা উইল করে রেখেছিলেন। সমস্ত সম্পত্তি সহ ব্যাংকে জমানো টাকার এখন একমাত্র অধিকারী ওই উকিল বাবুটি। উইলের কথা সীমা জানতো। হাতের কাগজপত্র নামিয়ে রাখেন ইন্সপেক্টর প্রধান। এবার সোজাসুজি তাকান অরূপের মুখের দিকে। তার মুখে হাসি ফুটে ওঠে। অরূপ, একেই বলে পাথর চাপা কপাল। আরও খোঁজ নিলে দেখা যাবে বিলাস ভৌমিকের হয়তো আদৌ পসার ছিল না। মিসেস ভৌমিকের মৃত্যুর ফলে দুঃখ দুর্দশার পাথরটা তার কপাল থেকে খসে পড়ল। আমারও তাই মনে হচ্ছে স্যার। আমি বিলাস ভৌমিকের বাড়ি গিয়েছিলাম, তাকে তখন পাইনি। তবে তার ক্লার্ক বেনি মাধব ছিল। ইন্সপেক্টর প্রধান বলেন, বিলাস ভৌমিকের কোনো অ্যালিবাই আছে নিশ্চয়ই? হঠাৎ এমন একটা গুরুতর প্রশ্নে হতচকিত না হয়ে অরূপ দত্ত জবাব দেয়, ইয়ে স্যার। তদন্ত করতে নেমে অ্যালিবাইয়ের কথাটা যে ভুলে যাওনি শুনে খুশি হলাম। বলো, যা বলছিলে। গত রাত্রে বিলাস ভৌমিক নিজের বাড়িতেই ছিলেন। সাক্ষী তার ক্লার্ক ওই বেনি মাধব। আগের দিন তিনি নাকি কোনো জরুরি কাজে টাটা গিয়েছিলেন বলে বাড়ি থেকে আর বেরোননি। ইন্সপেক্টর প্রধান বলেন, বেশ, কিন্তু উকিলবাবু সত্যিই টাটা গিয়েছিলেন কিনা সেটার প্রমাণ? বেনি মাধব তো মিথ্যা কথা বলতে পারে উকিলবাবুর জন্য। অরূপ বলে, হ্যাঁ, প্রমাণ আছে। হাওড়া স্টেশন পৌঁছতে ইস্পাত সত্যি অনেক লেট করেছিল। বাড়িতে উকিলবাবুর ক্লার্ক চিন্তায় থাকবে সেই কথা ভেবে উকিলবাবু হাওড়া স্টেশনে নেমেই বেনি মাধবকে ফোন করেছিলেন। স্টেশন থেকে ফোন কল
তাতেই প্রমাণ হয়ে গেল যে উনি টাটা থেকে ফিরলেন। টেলিফোনটা তো ওই সময় শহরের যে কোনো জায়গা থেকে করা যায়। অরূপ খুশি খুশি গলায় বলল, সন্দেহটা আমার মনে জেগেছিল স্যার। তো বেনি মাধব বলছে হাওড়া স্টেশনের ভেতরে মানুষের হইহট্টগোল তো কম হয় না, তেমনই কিছুটা হইচই আসছিল টেলিফোন মারফত। মহিলা গলায় একটা ঘোষণাও হচ্ছিল তখন। আমি বেনি মাধবকে জিজ্ঞেস করেছিলাম, ঘোষণাটা কি শুনতে পেয়েছিলেন? বেনি মাধব জোরের সঙ্গে বলল, হ্যাঁ, সঠিকভাবে হুবহু মনে আছে। ঘোষণা হচ্ছিল আজ শেষ মেচেদা লোকাল ট্রেনটিকে বাতিল করা হয়েছে। মুখে শব্দ করে কয়েক সেকেন্ডের জন্য নিশ্চুপ ইন্সপেক্টর প্রধান। অরূপ দত্ত ফের বলে, সে সঙ্গে উকিলবাবুর একটা বিশেষ গুণের কথাও জানা গেছে স্যার। ইন্সপেক্টরের দৃষ্টি অরূপের মুখের উপর স্থির হয়ে থাকে। প্রশ্ন করেন, যথা? যে ঘরে বসে বেনি মাধবের সঙ্গে কথা হচ্ছিল সেখানে টেবিলের উপর দুটো পোর্টেবল টিভি, 2-3টে রেডিও ট্রানজিস্টর, 2-in-1 ইত্যাদির সঙ্গে কিছু কিছু যন্ত্রপাতিও পড়ে রয়েছে দেখলাম। দেখে কৌতূহল হলো। বেনি মাধবকে জিজ্ঞেস করে জানতে পেরেছি বিলাস ভৌমিকের এটা নাকি একটা হবি। ইলেকট্রনিক্স সম্পর্কে তার কিছু অভিজ্ঞতা আছে। আত্মীয় বন্ধু প্রতিবেশীরা অনুরোধ করলে তিনি তাদের টিভি রেডিও মেরামত করে দেন। বাহ, ওকালতি কাজে পয়সার অভাব দেখে ভবিষ্যতের জন্য একটা পথ খুঁজেছেন তাহলে। চলো কিছুক্ষণের জন্য আমরা একটু ঘুরে আসি। তোমার সঙ্গে বিলাস ভৌমিকের দেখা হয়নি, আর একবার দেখা করবার চেষ্টা করি। হাওড়া ময়দানের কাছে বাড়ি, পরিচয় পেয়ে বিলাস ভৌমিকের সাদরে গ্রহণ করলেন তাদের। বিলাস ভৌমিকের বয়স 50-55, শীর্ণ দেহ, চোখে মোটা লেন্সের চশমা, মস্তকে বিরল কেশ, বেশ অমায়িক ব্যবহার। অরূপ যখন এখানে প্রাথমিক তদন্ত করতে আসে এই ঘরটিতে তাকে বসানো হয়েছিল। টেবিলের উপর ইলেকট্রনিক্স সরঞ্জাম যন্ত্রপাতিগুলো আগের মতোই রয়েছে। এখন বেনি মাধবকে ধারে কাছে দেখা গেল না। মিসেস ভৌমিক বিলাস ভৌমিকের কাকিমা। বিলাস ভৌমিক সহজ সুরে বললেন, কাকিমা যেভাবে মারা গেলেন তাতে আমি অবশ্যই শিউরে উঠেছি। কে না ভয় পাবে বলুন? তবে কাকিমার জন্যে দুঃখে যদি আমাকে চোখের জল ফেলতে হয় তাহলে সত্যি বলতে কি সেটা গম্ভীরাস্য হয়ে যাবে। তার সঙ্গে দেখা সাক্ষাৎ খুব কমই হতো। বাড়িতে পুরনো টেলিফোনটা এখনও রেখেছিলেন। আমাদের মধ্যে কথাবার্তার প্রয়োজন হলে টেলিফোনে হতো। অরূপের মুখ দিয়ে ফস করে বেরিয়ে পড়ে, বড় নিঃসঙ্গ জীবন। বিলাস ভৌমিক বলেন, ওই রকম নিঃসঙ্গ জীবনই তো ক্রমশ অভ্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। বয়সটাও তো কম হয়নি। ইন্সপেক্টর প্রধান হালকা সুরে বলেন, মিস্টার ভৌমিক, যিনি আপনার ভাগ্য ফিরিয়ে দিলেন তার মৃত্যুতে আপনি যদি 2-1 ফোঁটা চোখের জল খরচই করতেন, কি এমন দোষের হতো? আমি নিজে একজন আইনজ্ঞ। আমি জানি এসব ক্ষেত্রে যে ব্যক্তি লাভবান হয় এবং আপনারা অর্থাৎ পুলিশ প্রথমেই সন্দেহের দৃষ্টি ফেলেন সেই ব্যক্তিটির ওপর। বেনি মাধবের কাছে শুনেছি আগেও আপনাদের কেউ এখানে এসেছিলেন, তাকে জেরা করে গেছেন। বলুন, আমার কাছ থেকে কি কি জানতে চান? আপনাদের বাড়িতে আর কে কে আছেন? বিলাস ভৌমিক জানালেন, ছেলে মেয়েকে নিয়ে তার স্ত্রী মালদা গেছেন বেড়াতে। ওখানে তার এক দাদা থাকে। তার 1 সপ্তাহ হয়ে গেল বাড়িতে আপাতত তিনি একা। কদিন বেনি মাধবকে রেখেছেন সাহায্যের জন্য। ইন্সপেক্টর প্রধান বলে, জানতে পেরেছি আপনার কাকিমার মৃত্যুর সময়টাতে আপনি বাড়িতে ছিলেন না। টাটা থেকে ফিরেছেন অনেক রাতে। ওই সময় ট্রেনে বা স্টেশনে আপনার পরিচিত কারোর সঙ্গে কি সাক্ষাৎ হয়েছিল? বিলাস ভৌমিক বিচলিত হন না, বলেন না। তবে বেশি রাতে আমার ট্রেন থেকে নামার ঘটনাটা বেনি মাধব প্রমাণ করে দিতে পারে। আমি হাওড়া স্টেশনে গাড়ি থেকে নেমেই তাকে ফোন করেছিলাম। ইন্সপেক্টর প্রধান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এখন তার দৃষ্টি ইলেকট্রনিক সরঞ্জাম রাখার টেবিলটার দিকে।
টেবিলের কাছে গিয়ে দাঁড়ালেন, হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখতে লাগলেন এটা ওটা। এই মুহূর্তে অরিপ দত্ত বিলাস ভৌমিকের প্রতিক্রিয়াটুকু লক্ষ্য না করলে পারল না। ভদ্রতার মুখোশ যেন খসে গেছে তার মুখ থেকে। চোখে মুখে ক্রোধ এবং বিরক্তির লক্ষণগুলো সুস্পষ্ট। বেশ একটু ঝাঁঝালো গলায় তিনি বললেন, ইন্সপেক্টর, আপনি কি আমার বাড়িতে খানা তল্লাশি করতে এসেছেন নাকি? সার্চ ওয়ারেন্ট দেখাতে না পারলে আমি কিন্তু আপনাদের আর সহ্য করব না। মিস্টার প্রধানের হাতে দেখা যায় একটা ক্যাসেট টেপ টেবিলের উপর পড়েছিল। টেপটাকে নাড়াচাড়া করতে করতে তিনি গম্ভীর গলায় বললেন, না মিস্টার ভৌমিক, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট নেই। আপনারা তাহলে আসুন এবার। বিলাস ভৌমিক ইন্সপেক্টর প্রধানকে ঘর থেকে যেন ঠেলেই বের করে দিতে চান। ক্রোধে তার আপাদমস্তক কাঁপছে। অরূপ লক্ষ্য করে স্যারের মুখে কিন্তু ফুটে উঠছে অমায়িক হাসি। হঠাৎ আপনার এত রাগ দেখানোর কারণ কি মিস্টার ভৌমিক? আমার অ্যাসিস্ট্যান্ট আগে এসে আপনার ক্লার্কের কথা শুনে গেছে। আপনি ইলেকট্রনিক্স সাজ সরঞ্জাম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন। আপনার হবিটা তো প্রশংসার যোগ্য। এই ক্যাসেটটা এখানে পড়ে থাকতে দেখলাম। একটা ক্যাসেট প্লেয়ারও রয়েছে। ক্যাসেটটা একটু চালিয়ে শোনান না আমাদের। ক্যাসেট প্লেয়ারটা ঠিক আছে তো? আছে। বিলাস ভৌমিকের ক্রোধ যেন একটু স্তিমিত হয়। তবুও ক্যাসেটটা প্রধানের হাত থেকে নেবার সময় কিছুটা ইতস্তত বোধ করতে দেখা যায় তাকে। অরূপ বলে, ক্যাসেটটা প্লেয়ারে লাগিয়ে দিন মিস্টার ভৌমিক। ইন্সপেক্টর প্রধান কিছুটা ঝুঁকে পড়ে লক্ষ্য রাখলেন বিলাস ভৌমিক এই সুযোগে যেন ক্যাসেট প্লেয়ারটা ইরেজ বাটন না টিপে দেন। তাহলে টেপে যদি কিছু রেকর্ড করা থাকে তাহলে তা মুছে সাফ হয়ে যাবে। ওই টেপের প্রথম দিকটাতে কিছু শোনা গেল না। তারপরেই অনেক মানুষের হইচইয়ের আওয়াজ। মেয়েলি গলায় ঘোষণা শোনা গেল, আজ শেষ মেচেদা লোকাল বাতিল করা হয়েছে। ফের কিছুটা হইহুল্লোর আওয়াজ। ইন্সপেক্টর প্রধান অরূপের দিকে চোখ তুলে তাকালেন, বললেন, খুব সিম্পল তাই না? মিস্টার ভৌমিকের পোর্টেবল প্লেয়ারে টেপটা ছিল। উনি যে ওর কাকিমার খুনের সময় এ শহরে হাজির ছিলেন না, অর্থাৎ নিজের অ্যালিবাই বেনি মাধবের কাছে প্রমাণ করার উদ্দেশ্যে একটা টেলিফোন করেন একটু বেশি রাত্রে। ব্যাকগ্রাউন্ড হিসাবে টেলিফোনের সামনে এই বিশেষ টেপটি চালিয়ে দিয়েছিল। তবে এই বিশেষ কর্মটি হাওড়া স্টেশনের ভেতরে করা হয়নি, শহরের অন্য কোথাও কোনো জায়গা থেকে করা হয়েছিল। কথাগুলো শুনতে শুনতে ক্রমশ ক্ষেপে ওঠেন বিলাস ভৌমিক। মুখ বিকৃত করে খেঁকিয়ে বলেন, বাজে কথা থামান তো। এটা আপনারা প্রমাণ করতে পারবেন? খুব কঠিন কাজ। ইন্সপেক্টর প্রধানের কাছে এটা যেন কোনো সমস্যাই নয়। সহজ স্বাভাবিক গলায় বলেন, নট অ্যাট অল। আপনার ক্লার্ক বেনি মাধব স্মৃতিশক্তির পরিচয় আমরা আগে পেয়ে গেছি। ওই রাতে টেলিফোন মারফত তার কানে যেসব কথা আর বাইরের আওয়াজ ধরা পড়েছিল সে সমস্তই বেনি মাধব নিখুঁতভাবে বলে দিয়েছে আমাদের কাছে। তাই বুঝি কি বলেছি শুনি। পুরনো সেসব কথা শুনে আর লাভ নেই। তার এবং আপনার কথা সূত্র ধরে আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি আপাতত সেটাই সংক্ষেপে বলি। আপনার কাকিমা যেদিন খুন হন তার আগের দিন আপনি হাওড়া স্টেশনে গিয়েছিলেন। সঙ্গে ছিল পোর্টেবল ক্যাসেট প্লেয়ার। স্টেশনের ভেতরের আওয়াজ এই টেপে ধরে রেখেছিলেন আপনি। খুন করার প্রাথমিক প্রস্তুতি নিয়েছিলেন ওইভাবে। আপনার কাকিমাকে একসময় আপনি ফোনে জানিয়ে দিয়েছিলেন তার সঙ্গে কোনো একটা অত্যন্ত জরুরি আলোচনার দরকার আছে, তাই রাতে তার বাড়ি যাচ্ছেন। একটা নির্দিষ্ট সময় হয়তো জানিয়ে দিয়ে থাকবেন। সুযোগ বুঝে তাকে খুন করে চুরি ডাকাতির একটা নকল দৃশ্য সাজিয়ে রেখে গা ঢাকা দিলেন আপনি। এই ক্যাসেটটা হঠাৎ আমার হাতে এসে পড়েছে। আপনি টেপ রেকর্ড করা এই সমস্ত কথা আওয়াজ মুছে দিতেও পারতেন, এবং অবশ্যই মুছে দিতেন এক সময়। তার আগেই সবকিছু জানাজানি হয়ে গেল।
বেণীমাধবের কথা সূত্র ধরে হাওড়া স্টেশনে বেণীমাধবকে ফোন করেছিলেন। স্টেশনের অ্যানাউন্সিং সিস্টেমে বড় রকমের ফল্ট ছিল, তাই মাইকে কোনো রকম ঘোষণাই করা সম্ভব হয়নি। আরও শুনুন, ওই দিন শেষ মেচেদা লোকাল ট্রেনটি চালু ছিল। আগের দিন ওটা বাতিল হয়, মাইকে সেটা ঘোষণাও হয়েছিল। বিলাস ভৌমিক নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। ধপ করে বসে পড়লেন একখানা চেয়ারে, দুই হাত মাথায় রেখে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।